আমরা জানি বাক্যের মধ্যে যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলা হয় বিশেষ্য পদ। তবে কিসের নাম বোঝাচ্ছে তার উপর ভিত্তি করে এই বিশেষ্য পদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। সেই শ্রেণীগুলো সম্পর্কে আমরা আজকের ভিডিওতে জানব। প্রথমেই রয়েছে সংজ্ঞাবাচক বিশেষ্য। তো কোন নামগুলো হবে সংজ্ঞাবাচক বিশেষ্য জেনে নেওয়া যাক। যদি নির্দিষ্ট করে কোনো ব্যক্তির নাম বোঝায় তাহলে সেটা সংজ্ঞাবাচক বিশেষ্য হতে পারে। যেমন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর নির্দিষ্ট করে একটা ব্যক্তিকে বোঝানো হলো, নজরুল ইসলাম নির্দিষ্ট করে একটা ব্যক্তিকে বোঝানো হলো, অনিক বিশ্বাস নির্দিষ্ট করে একটা ব্যক্তিকে বোঝানো হলো। তো এই ধরনের নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝালে তাহলে সেটা কি হবে? সংজ্ঞাবাচক বিশেষ্য হবে। নির্দিষ্ট করে কোনো স্থান বা জায়গার নাম যদি বোঝানো হয় সেটাও কি হবে? সেটা সংজ্ঞাবাচক বিশেষ্য হবে। যেমন ধরুন কলকাতা, যেমন ধরুন দিল্লি নির্দিষ্ট করে একটা জায়গাকে বোঝানো হচ্ছে। দেশ নির্দিষ্ট করে যদি কোনো দেশকে বোঝানো হয়, যেমন ভারত, বাংলাদেশ, নেপাল, এইরকম নির্দিষ্ট করে যদি কোনো দেশকে বোঝানো হয়, দেশের নাম থাকে, তাহলেও সেটা কি হবে? সংজ্ঞাবাচক বিশেষ্য। নির্দিষ্ট করে যদি কোনো নদীর নাম বোঝানো হয় তাহলেও সেটা হবে সংজ্ঞাবাচক বিশেষ্য। যেমন গঙ্গা, পদ্মা, যমুনা, এগুলো কি সংজ্ঞাবাচক বিশেষ্য। পর্বত নির্দিষ্ট করে কোনো পর্বতের নাম বোঝালে সেটাও হবে সংজ্ঞাবাচক বিশেষ্য, যেমন হিমালয় পর্বত। সমুদ্র নির্দিষ্ট করে কোনো সমুদ্রের নাম বোঝালে সেটাও হবে সংজ্ঞাবাচক বিশেষ্য। গ্রন্থ বা বই নির্দিষ্ট করে কোনো বইয়ের নাম যদি বোঝানো হয় তাহলে সেটা হবে সংজ্ঞাবাচক বিশেষ্য। নির্দিষ্ট করে কোনো প্রতিষ্ঠানের নাম বোঝানো হলে সেটা সংজ্ঞাবাচক বিশেষ্য হবে। যেমন দক্ষিণ চাত্রা উচ্চ বিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তো নির্দিষ্ট করে একটা প্রতিষ্ঠানকে বোঝানো হচ্ছে এই দক্ষিণ চাত্রা উচ্চ বিদ্যালয় এর দ্বারা, তো এটা হলো কি? সংজ্ঞাবাচক বিশেষ্য। আশা করি সংজ্ঞাবাচক বিশেষ্য কোনগুলো হবে বোঝানো গেল। এবারে চলে আসছি পরের শ্রেণীতে, জাতিবাচক বিশেষ্য। এই জাতিবাচক বিশেষ্য আমরা কাকে বলবো? যে বিশেষ্য পদের দ্বারা নির্দিষ্ট কোনো জাতিকে বোঝানো হবে বা একই ধর্ম বিশিষ্ট সমস্ত ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝানো হবে। যেমন ধরুন আমি যদি বলি মানুষ, তাহলে মানুষ জাতীয় সমস্ত প্রাণীকে বোঝানো হচ্ছে। মানুষটা কি? এক জাতীয় প্রাণী। তো মানুষ শব্দটা হলো কি? জাতিবাচক বিশেষ্য, কারণ মানুষ শব্দের দ্বারা সমস্ত মানুষকে বোঝানো হচ্ছে বা মানুষ জাতীয় সমস্ত প্রাণীকে বোঝানো হচ্ছে। যেমন ধরুন গরু, এই শব্দের দ্বারা গরু জাতীয় সমস্ত প্রাণীকে বোঝানো হচ্ছে, তাই গরু জাতিবাচক বিশেষ্য। তো মনে রাখতে হবে কোনো জাতি বা এক ধর্ম বিশিষ্ট সকল ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝালে সেটা হবে জাতিবাচক বিশেষ্য। এবারে চলে আসছি পরের শ্রেণীতে, বস্তুবাচক বিশেষ্য। এই বস্তুবাচক বিশেষ্য কাকে বলে? কোনো জিনিসের নাম বোঝালে সেটা হবে বস্তুবাচক বিশেষ্য। যেমন জল, টাকা, পয়সা, চিনি, দুধ, এগুলো কি? বস্তুবাচক বিশেষ্য। সাধারণত এই বস্তুবাচক বিশেষ্যকে গোনা যায় না বা গণনা করা যায় না, মেপে বা ওজন করে এর পরিমাণ স্থির করতে হয়। তবে বস্তুবাচক বিশেষ্যের মধ্যে যেগুলোকে গোনা যায় তাকে বলে সংখ্যাত্মক বস্তুবাচক বিশেষ্য। চলে আসছি পরবর্তী শ্রেণীতে, সমষ্টিবাচক বিশেষ্য। এটা হলো জাতিবাচক বিশেষ্যের সমষ্টি বা যোগফল। যেমন ধরুন ভিড়, অনেক মানুষের সমাগমকে ভিড় বলা হচ্ছে, অর্থাৎ অনেক মানুষের যোগফল। সভা, অর্থাৎ অনেক মানুষকে নিয়েই তো সভা তৈরি হয়। গোষ্ঠী, অনেক মানুষকে নিয়ে গোষ্ঠী তৈরি হয়। একটা নির্দিষ্ট প্রাণী যদি অনেকগুলো থাকে তাহলে সেটা ঝাঁক হচ্ছে। কোনো নির্দিষ্ট প্রাণী যেমন গরু, অনেকগুলো গরুর যোগফল, সেটাকে কি বলা হচ্ছে? পাল, এর দ্বারা বোঝানো হচ্ছে। অর্থাৎ যে সমস্ত বিশেষ্যের দ্বারা কোনো জাতিবাচক বিশেষ্যের সমষ্টি বা যোগফলকে বোঝায় তাহলে তাকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য। এর পরের শ্রেণী রয়েছে সংখ্যাবাচক বিশেষ্য। সংখ্যাবাচক বিশেষ্য কোনগুলো? যখন কোনো সংখ্যাকে বিশেষ্য রূপে ব্যবহার করা হবে, কোনো সংখ্যাকে 1, 2, 3 এইরকম কোনো সংখ্যাকে যখন বিশেষ্য রূপে ব্যবহার করা হবে তখন সেটাকে বলা হবে সংখ্যাবাচক বিশেষ্য। যেমন 19 আর 20 তফাৎ কি? এখানে 19 এবং 20 এগুলোকে বিশেষ্য হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই এগুলো সংখ্যাবাচক বিশেষ্য। 10 মিলে করি কাজ, 10 শব্দটাকে বিশেষ্য হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই 10 এটা
সংখ্যাবাচক বিশেষ্য, অর্থাৎ যখন কোনো সংখ্যাকে বিশেষ্য রূপে ব্যবহার করা হবে সেটাই হবে সংখ্যাবাচক বিশেষ্য। এবারে চলে আসছি গুণবাচক বিশেষ্যতে। যে বিশেষ্য পদের দ্বারা প্রাণী বা বস্তুর দোষ, গুণ, ধর্ম, প্রকৃতি ইত্যাদি বোঝায় তাকে বলা হয় গুণবাচক বিশেষ্য। যেমন ক্ষমা, মমতা, সৌন্দর্য, বুদ্ধি, দান, করুণা, সাহস ইত্যাদি হলো গুণবাচক বিশেষ্যের উদাহরণ। যেমন ধরুন মেয়েটির খুব বুদ্ধি, এখানে বুদ্ধি শব্দটার দ্বারা মেয়েটার গুণ বোঝানো হচ্ছে, তাই বুদ্ধি গুণবাচক বিশেষ্য। যেমন ধরুন অহংকার মানুষের পতনের মূল, এখানে অহংকার এর দ্বারা একটা দোষকে বোঝানো হচ্ছে, তাই অহংকার একটা গুণবাচক বিশেষ্য। এবারে চলে আসছি পরের শ্রেণীতে, অবস্থাবাচক বিশেষ্য। তো যে সমস্ত বিশেষ্য পদের দ্বারা প্রাণী বা বস্তুর অবস্থাকে বোঝায়, নির্দিষ্ট অবস্থাকে বোঝায়, সেটা হবে অবস্থাবাচক বিশেষ্য। যেমন শৈশব একটা নির্দিষ্ট অবস্থাকে বোঝাচ্ছে, বার্ধক্য একটা নির্দিষ্ট অবস্থাকে বোঝাচ্ছে, স্বাধীন একটা নির্দিষ্ট অবস্থাকে বোঝাচ্ছে, স্বাধীন অবস্থা, দুঃখ একটা নির্দিষ্ট অবস্থাকে বোঝাচ্ছে, রোগ একটা নির্দিষ্ট অবস্থাকে বোঝাচ্ছে, মৃত্যু একটা নির্দিষ্ট অবস্থাকে বোঝাচ্ছে। সকাল, সন্ধ্যা, রাত্রি এগুলোর দ্বারাও নির্দিষ্ট অবস্থাকে বোঝানো হয়, তাই এগুলোও অবস্থাবাচক বিশেষ্য। এবারে চলে আসছি পরবর্তী শ্রেণীতে, ভাববাচক বিশেষ্য। এই ভাববাচক বিশেষ্য কাকে বলে? যে সমস্ত বিশেষ্য পদের দ্বারা প্রাণীর মনের বিশেষ ভাবকে বোঝানো হয় তাকে বলে ভাববাচক বিশেষ্য। যেমন আনন্দ প্রাণীদের মনের একটা বিশেষ ভাবকে বোঝানো হচ্ছে, ক্রোধ বা রাগ প্রাণীদের মনের একটা বিশেষ ভাবকে বোঝানো হচ্ছে, বেদনা তো প্রাণীদের মনের একটা বিশেষ ভাবকে বোঝানো হচ্ছে, উল্লাস প্রাণীদের মনের একটা বিশেষ ভাবকে বোঝানো হচ্ছে, তাই এগুলো ভাববাচক বিশেষ্য। এবারে চলে আসছি পরবর্তী শ্রেণীতে, ক্রিয়াবাচক বিশেষ্য। এই ক্রিয়াবাচক বিশেষ্য কাকে বলে? যে সমস্ত বিশেষ্য পদের দ্বারা কোনো কাজের নামকে বোঝায় তাকে বলে ক্রিয়াবাচক বিশেষ্য। যেমন আসা, যাওয়া, লেখা, পড়া, খাওয়া ইত্যাদি কাজের নামকে বোঝাচ্ছে, তাই এগুলোকে কি বলা হয়? ক্রিয়াবাচক বিশেষ্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না।